শেখ হাসিনা ফিরবেন এবং ফিরে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। ভারতের গণমাধ্যম G24-কে তিনি এমন কথাই বলেছেন। তবে এই সাক্ষাৎকারের একটি অংশ বেশ সাসপেন্সের জন্ম দিয়েছে। সেটি হচ্ছে, তিনি বলেছেন যদি বিএনপি জয়ী হয়ে আসে তাহলে বিএনপি আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে এনে দেশের গণতান্ত্রিক চর্চাটি শুরু করবে। এই বক্তব্যটি নিয়ে রাজনৈতিক মহলে বেশ হইচই পড়ে গিয়েছে। তাহলে কি শেখ হাসিনা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে, বা আওয়ামী লীগের সাথে কি বিএনপির কোনো সমঝোতা এরকম কোনো বিষয়টি হয়েছে যেটা দিল্লির মধ্যস্থতায়? এটি নিয়ে কিন্তু সব রাজনৈতিক মহল এখন বেশ উঠে পড়ে লেগেছে। আসলে তিনি কেন এমনটি বললেন যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে দেশের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা কার্যক্রম করবে, কেননা শক্তিশালী বিরোধী দল না হলে কার্যকর সংসদ হয় না। এই সাক্ষাৎকারে তিনি অবশ্য বিএনপির দুর্নীতির কথাও বলেছেন এবং তারেক রহমানের সমালোচনা করেছেন। 17 বছর লন্ডনে বসে এভাবে যে নেতৃত্ব দেওয়া যায় না সেটিও তিনি বলেছেন, এবং পাশাপাশি বিএনপির আমলের দুর্নীতির কথাও বলেছেন। তবে দেশে যে জেগে ওঠা, মাথা চেড়ে ওঠা, যে আপনার জামাতের যেরকম আপনার যেটা দেখা যাচ্ছে তার বেশ ষড়যন্ত্রের কথা বা তাদের যে নজিরবিহীন সহিংসতার বিষয়গুলো সেগুলো তুলে ধরেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা তিনি যথারীতি করেছেন। তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন শেখ হাসিনা যে তিনি দেশে ফিরবেন এবং ফিরে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তার লাখো নেতাকর্মী জেলে রয়েছে, তাদেরকে মুক্ত করাই প্রথম টার্গেট। নতুন নেতৃত্বে কারা আসবেন বা কিভাবে আসবেন বলেছেন, দেখুন আওয়ামী লীগ কোনো ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি নয়। আওয়ামী লীগ দেশের অর্ধেক জনগোষ্ঠীর একটি রাজনৈতিক দল। বর্তমান বাস্তবতাই বলে দেবে কিভাবে আগামী নেতৃত্ব গড়ে উঠবে। যেহেতু ডিজিটাল যুগ, তারুণ্যের যুগ, সেহেতু তারুণ্যকে প্রাধান্য দিয়ে আগামীর আওয়ামী লীগের নেতৃত্বটি মূলত প্রতিষ্ঠা পাবে। এই যখন অবস্থা, তখন কিন্তু নির্বাচন নিয়ে শেখ হাসিনার কথা বললেও কিন্তু আজকে আমরা দেখছি যে মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেছেন নির্বাচনের যে ফলাফলই যাই হোক না কেন তারা সেই সরকারের সঙ্গে কাজ করবেন। তবে আরেকটি বিষয় যে জামাত বা এনসিপি এখনো তার সাথে দেখা করার কিন্তু সুযোগ পায়নি। এটি একটি বেশ প্রশ্নবোধক জন্ম দিয়েছে। অর্থাৎ ভারত যেখানে ভালো মতো ভূমিকা পালন করছে সেটি বলাই যায়। তবে বিএনপি এবং জামাত এবং এনসিপি যে ছেড়ে কথা বলবে না সেটি তারা বলেই দিচ্ছে, যে তারা এটাও বলছে যে তারা প্রতিটি ভোট কেন্দ্র থেকে ভোট বুঝে নেবে এবং ভোটের ফলাফল 2 থেকে 3 দিন দেরি লাগবে পেতে। অর্থাৎ এবং এনসিপির কথাবার্তা আবার অন্যরকম। তারা বলছে যে যেভাবে তারা 5ই আগস্ট 100 স্বৈরাচারকে সরিয়েছে সেভাবে তারা আরেক স্বৈরাচারকে ছড়াবে। অর্থাৎ বিএনপির প্রতি ইঙ্গিত করে কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং নাহিদ যেটা বলছেন যে দেশে একটি নীরব বিপ্লব হবে এবং 12 ফেব্রুয়ারি সেই বিপ্লবে জামাত এবং এনসিপি জয়ী হবে। এর মধ্যে সহিংসতাও রয়েছে, সহিংসতার আশঙ্কাও রয়েছে। মোটামুটি আমরা জানি এর মধ্যে একটা খবর বেরিয়েছে, দেশ থেকে প্রচুর ভারতীয় এর মধ্যে দেশ ছেড়ে চলে গেছেন এবং অন্যান্য বিদেশিরা 12 ফেব্রুয়ারির আগে যাচ্ছে বলে একাধিক গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর বের হয়েছে। তবে কি কারণে, কোন সেই কারণ সেটি পরিষ্কার নয়। যদি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি রিপোর্টে উল্লেখ করেছে 12 ফেব্রুয়ারির আগে দেশে বেশ অরাজকতা তৈরি হতে পারে, সহিংসতা হতে পারে এবং যেটিকে কেন্দ্র করে ভোট বানচালের একটি বিষয় থাকতে পারে। যে কারণের জন্য তারেক রহমান সবাইকে বলেছেন তাহাজ্জুদের নামাজের পর থেকেই ভোট কিনতে যেতে এবং ফলাফল না পর্যন্ত সেখানে পাহারা দিতে। জামাত আবার বলেছেন ফজরের নামাজের পরে যেতে এবং সেখানে ভোট কেন্দ্র পাহারা দিতে। ফলে একটি সহিংসতার বিষয়টি বোঝাই যাচ্ছে যে ফলাফল যদি কারো অনুকূলে না যায় সেক্ষেত্রে সংঘাত অনিবার্য। এবং যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়া, যে তিনি তো হানা ভোট আগেই করে ফেলেছেন 1 মাস আগেই। ফলে ওইটির কাণ্ড দেখিয়ে এবং অলরেডি তারা বলেছেন যে ক্ষমতা জিতবে সে কিন্তু সাথে সাথে মানে দায়িত্ব পালন করবেন না, করবে কিন্তু হানা ভোটের যারা তারা 6 মাস করবে। অর্থাৎ তার ডিজাইন খুব সুপরিকল্পিত। তার রেজাল্ট দরকার হানা, আর বাকি একটা নির্বাচন দিয়ে বিএনপিকে এনে বিএনপিকে আসলে এক ধরনের রাজনীতির মারপ্যাচের ভিতরে ফেলে দিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। দেখা যায় সবকিছু মিলে কি জানে। তবে শেখ হাসিনার বক্তব্যটি টক অব দি টাউন। শেখ হাসিনার বক্তব্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন, কেন তিনি এই বক্তব্যটি এই মুহূর্তে দিলেন সেটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। এটি কি আরেকটি কোনো ডিপ্লোম্যাসি বা পলিটিক্যাল কোনো মারপ্যাচের বক্তব্য কিনা সেটি বুঝতে এর মধ্যে রাজনৈতিক নীতি নির্ধারকরা তারা পড়েছেন আর এক ঘোর প্যাচে। নির্বাচনের আর 15 দিন বাকি।
তাই 15 দিনের মধ্যে নানান সম্ভাবনা উকিঝুঁকি বাড়ছে। কেউ বলছেন নির্বাচন হবে, কেউ বলছেন নির্বাচন হবে না, কেউ কেউ সন্দিহান, কিন্তু বুক ঠুকে কেউ বলতে পারছেন না যে নির্বাচনটা হবেই। আমি তো বলি হবে না, তবুও যদি আমি বলেছি যদি নির্বাচন যদি হয়ও, তার এই একপক্ষীয় নির্বাচন হবে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচন হবে, যে নির্বাচনের কোন রকম মান্যতা পাবে না আন্তর্জাতিক দুনিয়ায়। সেক্ষেত্রে এক এক ঘরে তো হচ্ছে, টিকিট নিয়েও তো এক ঘরে হয়ে গেল। বাকি রইল সারা বিশ্বের নজর এই নির্বাচনের উপরে। এখন ইউনূস যতক্ষণ এই সিংহাসনে বসে আছেন না, জানবেন কোনো কিছুই নির্বিঘ্নে কিন্তু হবে না। তার মধ্যে একটা মেটিকুলাস ডিজাইন থাকবে। কিন্তু আমি বলেছিলাম নির্বাচনের আগে কিন্তু শুরু হয়ে যাবে এবং পরেও কিন্তু চলবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ। তার সূত্রপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। একে অপরকে গালাগাল এবং মারপিট দিয়ে শুরু হলো। নানান রকম ভিডিও আমার কাছে আসছে। যেমন এক নেতার, জামাতি নেতার একটা ভিডিও এসছে, তিনি মির্জা ফখরুলের, বিএনপি নেতা মির্জা ফখরুলের পূর্বপুরুষকে রাজাকার বলে ডেকে দিয়েছেন। তিনি বলেছেন যার পূর্বপুরুষ রাজাকার, তার মুখে রাজাকারদের কথা মানায় না। একেবারে বিএনপিকে একেবারে ঠুকে দেওয়া, মির্জা ফখরুলকে ঠুকে দেওয়া মানে বিএনপিকে ঠুকে দেওয়া, অর্থাৎ বিএনপির সঙ্গে আমাদের জামাতিদের প্রকাশ্যে একটা বিরোধ লেগে গেল। এইবারেতে কি বিএনপি চুপ করে বসে থাকবে? বিএনপিতে চুপ করে বসে থাকবে না। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, বিএনপি কিন্তু আবার আওয়ামী লীগ, কেউ কিন্তু একে অপরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। না আওয়ামী লীগ বলেছে, না বিএনপি কেউ বলেছে, নেতৃত্বের কথা বলছি, কেউ কিন্তু বলেননি। সুতরাং এখানে একটা সম্ভাবনা লুকিয়ে ছুড়িয়ে অঙ্ক একটা থাকলেও থাকতে পারে। কি অঙ্ক আছে তা আমি জানি না। এবং কালকে আবার একটা জানা গেল, একটা দিন থেরাপির কথা গল্প বেরিয়েছে। এখন আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি কোথাও ঢাকা ওই 8 আসনে বোধহয় দাঁড়িয়েছেন। সেখানে তিনি এখন প্রচারে গেছিলেন। প্রচুর পচা ডিম তাকে, বা এমনি ডিম বা ভালো ডিম তাকে মারা হয়েছে। এখন মারার পরেতে তারপরে দেখা যাচ্ছে একটা ডিমের বাড়ি এসে ধরা পড়লো আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি, তার একেবারে মাথায়। তার ডিমের আঘাত কতটা আমি জানি না। এরা এত তুলোর শরীর, তো নুনির শরীর হয়ে গেছে। 17 মাসে খেয়ে দিয়ে মোটা হয়ে হাঁসের মাংস টাংস খেয়েছে না, সব তো মোটা সোটা হয়ে গায়ে চর্বি হয়ে গেছে। এখন ফুলের গায়ে মূর্ছা যাচ্ছে। মূর্ছা যাচ্ছে কি, তারপরে দেখলাম একটা ছবি, সেটা হচ্ছে মাথায় ব্যান্ডেজ, ডিমের গায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে, তাও আবার টুপির ওপরে ব্যান্ডেজ করা হয়েছে মেটিকুলাস ডিজাইনের। আর কি কি হতে পারে? আবার একজনের দেখলাম হাতে প্লাস্টার, একজন দুজন এরকম করে হাতটা দেখাচ্ছে। তার মানে ডিম মেরে হাত ভেঙে দিয়েছে, যা পৃথিবীতে একটা অসম্ভবের পর্যায়ে বলে। মানে ওই জন্য বলছি, ফুলের আঘাতে মূর্ছা যাচ্ছে এরা। এই যে সেখানে একজন দেখা গেল, একজন একেবারে প্রাণপাত করে তাকে আটকানোর চেষ্টা করছেন। আবার একটা ভিডিও আমি দেখে তো অবাক, আরে কিছুদিন আগে তাকেই তো একদম বোমা পাওয়া গেছে, বোমা সহ পাওয়া গেছে বলে, আওয়ামী লীগ বলে তাকেই তো ধরা হয়েছিল, ধরে হিড়ি করে তাকে পুলিশে নিয়ে যাওয়া হচ্ছে। তাকেই দেখলাম আবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে একেবারে মানে বুক দিয়ে আগলে রাখতে। তার মানে তিনি কি কোয়ার্টার চেঞ্জ করে ফেললেন? এই কিন্তু কোয়ার্টার চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু আমাদের এই বাংলায় কিন্তু আছে। এই বাংলার রাজনীতি কিন্তু ওই বাংলাতে খুব একটা কম নয়, কিন্তু আমাদের এখানে তো হিংসা হয় না। ধরুন আপনাদের ওখানে যেমন কেটে ঝুলিয়ে দিচ্ছে, পুকুরে ফেলে লাশ ভাসিয়ে দিচ্ছে, এরকম কিন্তু হয় না। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে গ্রামে গঞ্জে যে সমস্ত আছে, ধরুন সিপিএম 34 বছর রাজত্ব করেছে, 34 বছর রাজত্বে সিপিএম তো খুব কামিয়েছে, যারা যারা ছিল তারা যারা যা কামানোর কামিয়ে নিয়েছে।
এই 34 বছর রাজত্বের পর যখন সেখানে তৃণমূল যখন এলো, তখন বেধড়ক পেটানি, মার মার এমন পেটাতে শুরু করলো, সব পালিয়ে গেল। কংগ্রেসের আমল থেকে যখন সিপিএম এলো, সে একই ঘটনা ঘটেছিল। পরে দেখা গেল সিপিএম কংগ্রেসের পলাতক কর্মীগুলো সব সিপিএম এর নাম লিখিয়ে আবার ফিরে এলো। আবার পরে দেখা গেল এই যে তৃণমূলের হাতে যারা মার খেয়েছিল এতদিনে 34 বছরের শাসন করা সিপিএম এর, তারা সমস্ত এসে টুকটুক করে তৃণমূলের নাম ঢুকিয়ে তারা কিন্তু আবার যে যার গ্রামে ফিরে গেল এবং তৃণমূল সমর্থক হয়ে গেল। দেখুন, ক্ষমতা কোনোদিন কারোর চিরকাল থাকে না, আবার একদিন ক্ষমতার হস্তান্তর হবে। যেমন 97 সালে সম্ভবত যখন বামফ্রন্ট সরকার 77 সালে ক্ষমতায় এসছে, 97 সালে তখন 4 বারের ক্ষমতা শেষ হয়ে 5 বারের পঞ্চম দফা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বামফ্রন্ট। তখন জ্যোতি বসু ডাক দিলেন যে আমরা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়ব, সবাই মিলে আমাদের সহযোগিতা করুন। সেই সময় একজন প্রতাপ, দুর্দণ্ড প্রতাপ একজন মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছেন কলিমুদ্দিন শামস। একদিন আমি কলিমুদ্দিন শামসের বাড়ি গিয়েছি, তো রাত্রিবেলা গল্প করতে করতে কলিমুদ্দিন শামস হঠাৎ আমার বললেন যে জানো তরুণ, আমরা এই নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, তখন আমার বললেন আমরাও একদিন চলে যাব। আমি বললাম কি বলছেন? তখন 20 বছর রাজত্ব হয়ে গেছে, 25 বছরে পা দেবে। আমরা আপনারা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়তে যাচ্ছেন, এই সময় আপনি বলছেন যে আমরা চলে যাব? বলে হ্যাঁ। আমি কি, কোন অর্থে আপনি বলছেন? বলে ভোট হয় না একটা ওয়েবে, যেদিনকে একটা ওয়েব আসবে না, সেদিনকে কোনো দল, কোনো প্রচার, কোনো মানে এ নেই, তোমার এ নেই, অর্থ নেই, তাকে দিয়ে তুমি দাবিয়ে রাখতে পারবে সেই জোয়ারে কিন্তু ভোটের যে ওয়েব থাকবে, সেই ওয়েবে কিন্তু আমরা কিন্তু ভেসে যাব। উনি বলেছিলেন 1997 সালে, সেটা মানে ওনার কথাটা অক্ষরে অক্ষরে মিললেও 2011 সালে তখন এই দুনিয়া তিনি নেই। এরকম চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। এই যে মোহাম্মদ ইউনূস, তিনি যেটা ভাবছেন, তিনি এই সমস্ত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি থেকে যাবেন আজীবন, কারণ তিনি তো নির্বাচনের দিন ঘোষণা করলো, নির্বাচনের গণনার দিন ঘোষণা করেননি এবং জয়ী বা বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার দিনের কথাও ঘোষণা করেননি। তার মানে আবার তিনি পরবর্তীকালে বলে দিলেন যে ফল প্রকাশে দেরি হতে পারে। তার মানে যদি নির্বাচনটা হয়ও, তারপরে উনি ফল প্রকাশ করে উনি কিন্তু সিংহাসন ছাড়বেন না। যদি মনে করেন উনি সিংহাসন ছাড়বেন, আমি বলেছিলাম দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনের একটা যে দলই জিতে, যেভাবেই হোক না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতে আসুন, তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করে তিনি সরকারকে হস্তান্তর করে দেবেন ক্ষমতা, একদম ভুল কথা। তিনি একেবারে ওখানে ঘেরে বসে তিনি আজন্ম যতদিন বেঁচে আছেন, হিক্কা তোলা পর্যন্ত, ততদিন কিন্তু উনি মানে রাজত্ব করে যাবেন। শেষ পর্যন্ত ওনার যে কি হবে সে তো ঈশ্বরই জানে। এখনো পর্যন্ত যা আছে সব তো ঠিকই আছে। তবে একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি, খুব শিগগিরই একটা বিদ্যুৎ নিয়ে আপনাদের কিন্তু বড় খবর হবে, আদানির বিদ্যুৎ নিয়ে বড় খবর হবে, সেটার দিকে নজর রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।